এই কথাগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলবো? তো মেসি সাবজেক্ট কি আছে এখানে? মেসি। তো আমরা এখানে ইংরেজিতে মেসি লিখবো, মেসি, মেসি। এরপরে মেসির সাথে কি যুক্ত হবে? ইজ যুক্ত করতে হবে। যেহেতু কোনো ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম বোঝালে সেটি, একজন ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে আমরা ইজ যুক্ত করব। হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব কিভাবে এম ইজ আর ব্যবহার করে সেন্টেন্স তৈরি করতে হয়। তো দেখো, আমি এখানে কিছু সেন্টেন্স লিখে রেখেছি। এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে এম ইজ আর ব্যবহার করে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব সেটি আমরা আজকে শিখব। তো এখানে লেখা আছে, আমি একজন ছাত্র, আমার বাবা একজন আইনজীবী, আমরা 3 ভাই বোন, মেসি খুবই ভালো ফুটবলার। তো এই ধরনের সেন্টেন্স কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। তো এইগুলো কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব সেটি আমরা আজকে এই ক্লাসে শিখব। তো দেখো, বাংলা থেকে ইংরেজিতে কোনো সেন্টেন্স ট্রান্সলেট করতে হলে 3টা বিষয় মাথায় রাখতে হয়। 1 নম্বর হলো সাবজেক্ট, 2 নম্বর হলো ভার্ব, 3 নম্বর হলো অবজেক্ট। এই 3টা বিষয় যদি তুমি মাথায় রাখতে পারো, তাহলে সব ধরনের সেন্টেন্স তুমি বাংলা থেকে ইংরেজিতে খুব সহজেই ট্রান্সলেট করতে পারবে। তো আমরা এখন দেখব সর্বপ্রথম বাক্যের ভিতরে সাবজেক্ট কি আছে। তো এখানে লেখা আছে, আমি একজন ছাত্র। তাহলে এই বাক্যে সাবজেক্ট কে? আমি। তাহলে এখানে আমি যদি হয়, আমির জন্য আমরা এখানে আই লিখব। এরপরে দেখো, এই বাক্যে যদি খেয়াল করো, কোনো ভার্ব তুমি দেখতে পাবে না, বা এই বাক্যে কোনো কাজ সংগঠিত হচ্ছে না বা ভার্ব নাই। আমি একজন ছাত্র, আমার বাবা একজন আইনজীবী, আমরা 3 ভাই বোন। এই বাক্যগুলো দ্বারা মূলত ব্যক্তির পরিচয় বোঝাচ্ছে বা ব্যক্তির স্ট্যাটাসকে বোঝাচ্ছে। এখানে কি কিন্তু কোনো কাজ সংগঠিত হচ্ছে না। কিন্তু ইংরেজি বাক্য শর্ত কি? বাংলা থেকে ইংরেজি করতে হলে শর্ত, তোমাকে সাবজেক্টের পরে একটি ভার্ব যুক্ত করতেই হবে। তো তাহলে আমরা জানি কি আই এর সঙ্গে এম যুক্ত হয়, এজন্য আমরা এখানে এম যুক্ত করব। এরপরে এখানে একজন আছে, এখানে আমরা এ লিখব। এরপর এখানে ছাত্র আছে, এখানে আমরা স্টুডেন্ট লিখব। ছাত্রের ইংরেজি কি? স্টুডেন্ট, স্টুডেন্ট। তাহলে কি হলো? আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। তেমনি ভাবে এখানে যদি থাকতো যে সে একজন শিক্ষক বা তিনি একজন শিক্ষক, তাহলে কি লিখতাম? হি ইজ এ, হি ইজ এ টিচার, তিনি একজন শিক্ষক। যদি এখানে থাকতো তিনি একজন ব্যবসায়ী, তাহলে কি লিখতাম? হি ইজ এ বিজনেসম্যান, বা আমি একজন ব্যবসায়ী, আই এম এ বিজনেসম্যান। আশা করি সেন্টেন্সটি বুঝতে পেরেছো। আমরা 2 নম্বর সেন্টেন্সটি দেখি, তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। এখানে লেখা আছে, আমার বাবা একজন আইনজীবী। আমি কিন্তু প্রথমেই বলেছি যে সেন্টেন্সের ভিতরে সাবজেক্ট কোনটি আছে সেটি আগে আমরা আইডেন্টিফাই করব। তাহলে এখানে সাবজেক্ট কে? আমার বাবা। এখানে আমরা ইংরেজিতে লিখব মাই ফাদার। মাই ফাদার মানে আমার বাবা, মাই ফাদার, ফাদার। এরপরে দেখো, এই বাক্যেও কিন্তু কোনো ভার্ব নাই, এজন্য আমরা কি করব? মাই ফাদারের সঙ্গে ইজ যুক্ত করব, একটি সাহায্যকারী ভার্ব নেব। এরপরে এখানে একজন আছে সেম ওয়েতে, এখানে আমরা এ লিখব। এরপরে এখানে আইনজীবী আছে, আইনজীবীর ইংরেজি কি? লয়ার, আমরা এখানে লয়ার লিখে দেব, লয়ার। তাহলে কি হলো? মাই ফাদার ইজ এ লয়ার, আমার বাবা একজন আইনজীবী। যদি এখানে থাকতো আমার বাবা একজন কৃষক, তাহলে কি লিখতাম? মাই ফাদার ইজ এ ফার্মার, আমার বাবা একজন কৃষক। যদি এখানে থাকতো যে আমার বাবা একজন ব্যবসায়ী, মাই ফাদার ইজ এ বিজনেসম্যান। ওকে, তো আশা করি এই সেন্টেন্সটিও বুঝতে পেরেছো। আর তোমাদের একটি জাতীয় প্রবলেম, সেটি হলো কোন সাবজেক্টের পরে ইজ যুক্ত হবে, কোনটির পরে আর যুক্ত হবে এবং কোনটির পরে এম যুক্ত হবে। এটি নিয়ে তোমাদের সারা জীবনের একটি সমস্যা থেকেই যায়। তো আমরা এই ক্লাসের শেষে কোন সাবজেক্টের পরে এম যুক্ত করব, কোনটির পরে ইজ যুক্ত করব এবং কোনটির পরে আর যুক্ত করব, সেটি নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো 3 নম্বর সেন্টেন্সটি দেখো, এখানে বলছে আমরা 3 ভাই বোন।
তো সর্বপ্রথম সাবজেক্ট কি আছে? আমরা। আমরা ইংরেজিতে যদি লিখি সেটি হয় উই। উই মানে আমরা। এর সঙ্গে আর যুক্ত হয় সাহায্যকারী ভার্ব, যেহেতু কোনো ভার্ব নাই সাহায্যকারী ভার্ব নেব, আর যুক্ত হয়। এরপরে বাকি আছে কি? তিন ভাই বোন। তাহলে তিন ভাই বোন যদি ইংরেজিতে বলি, ভাই বোনের ইংরেজি কি? সিবলিংস। সিবলিংস মানে ভাই বোন। যদি বলি তিন ভাই বোন তাহলে কি হবে? থ্রি সিবলিংস। আবার আমরা এখানে থ্রি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সও লিখতে পারি, সিবলিংস যদি না লিখি। থ্রি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স লিখলাম। আবার তুমি সিবলিংস লিখলেও কিন্তু সেটি সঠিক। ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। যেহেতু বহু বচন তিন ভাই বোন বোঝাচ্ছে এই জন্য এর যুক্ত করছি, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। তো এখন আরেকটি প্রবলেম তোমাদের থেকে থাকে যে এটি প্রশ্ন করব কিভাবে, যে যদি কেউ বলে থাকে যে তোমরা কি তিন ভাই বোন, তখন কি করব? তখন শুধুমাত্র এই যে সাহায্যকারী ভার্বটি আছে এই ভার্বটি আগে লিখব, এবং যদি কেউ বলে তোমরা কি তিন ভাই বোন, তাহলে সাবজেক্ট কি হচ্ছে আমাদের? ইউ হচ্ছে। এই সাহায্যকারী ভার্বটা আগে লিখব এবং ইউ পরে লিখব। এখানেও যদি থাকে যে আমি কি একজন ছাত্র, এই সেন্টেন্সটি যদি আমরা প্রশ্ন করি যে আমি কি একজন ছাত্র, তখন কি করব? এই যে এম আছে না, এমটা আমরা আগে লিখব, এরপরে আইটা আমরা পরে লিখব। এই যে এখানে এম আগে লিখব এবং আই লিখব পরে, এরপরে বাদ বাকি যা আছে সেন্টেন্সে সব কিন্তু সেম ওয়েতে একের পর এক আমরা যুক্ত করব বা বসিয়ে দেব। তো প্রশ্ন করতে হলে কি করতে হবে? সাহায্যকারী ভার্ব আগে এবং সাবজেক্ট পরে। তো 4 নম্বর সেন্টেন্সে কি বলছে দেখি। এখানে বলছে মেসি খুবই ভালো ফুটবলার। তো আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে বলে থাকি যে মেসি খুবই ভালো ফুটবলার বা নেইমার খুবই ভালো ফুটবলার। তো এই কথাগুলো কিভাবে আমরা ইংরেজিতে বলবো? তো মেসি সাবজেক্ট কি আছে এখানে? মেসি। তো আমরা এখানে ইংরেজিতে মেসি লিখবো, মেসি। মেসি। এরপরে মেসির সাথে কি যুক্ত হবে? ইজ যুক্ত করতে হবে, যেহেতু কোনো ব্যক্তির নাম, একজন ব্যক্তির নাম বোঝালে সেটি, একজন ব্যক্তি বা বস্তুর নাম বোঝালে আমরা ইজ যুক্ত করব। এরপরে দেখো এখানে একজন নেই, কিন্তু এখানে একজন ছিল এ বসাচ্ছিলাম, কিন্তু এখানে একজন নেই, তারপরে এখানে আমরা এ যুক্ত করব, কারণ সেন্টেন্সটি স্মার্ট হবে আরো। কোনো ব্যক্তির পরিচয় বোঝালে সাধারণত সেক্ষেত্রে এ যুক্ত করতে হয়, একজন না থাকা সত্ত্বেও। এরপরে এখানে খুবই আছে, খুবইয়ের ইংরেজি কি? ভেরি। ভেরি মানে খুবই। এরপরে ভালো, ভালো ফুটবলার, তাহলে ভালোর ইংরেজি কি? গুড। গুড মানে ভালো বা নাইস মানে ভালো, গুড। বাকি আছে কি? ফুটবলার, তো আমরা লিখে দেব ফুটবলার, ফুটবলার, ফুটবলার। তাহলে কি হলো? মেসি ইজ এ ভেরি গুড ফুটবলার। মেসি খুবই ভালো ফুটবলার। আমরা শুধু সাবজেক্টের জায়গায় লিখছি, এরপরে একটি সাহায্যকারী ভার্ব যুক্ত করছি, যেহেতু বাক্যে কোনো ভার্ব নাই এজন্য সাহায্যকারী ভার্ব যুক্ত করছি। এখানে একজন আছে এ লিখছি, বা এখানে একটি আর্টিকেল আমরা যুক্ত করছি সেন্টেন্সটি স্মার্ট করার জন্য। এরপরে দেখো ভেরি আছে, এরপরে দেখো খুবই আছে, ভেরি লিখছি, ভালো আছে, গুড লিখছি, ফুটবলার আছে, ফুটবলার লিখছি। প্রত্যেকটি বাক্য কিন্তু একই স্ট্রাকচারে আমরা তৈরি করছি, কোনো পরিবর্তন নাই। শুধুমাত্র বাড়তি যেটি আমরা এখানে লিখছি সেটি হচ্ছে সাহায্যকারী ভার্ব। তাছাড়া বাংলায় যেমন আছে ইংরেজিতেও তেমন ভাবেই লিখছি। এরপরে 5 নম্বর সেন্টেন্সটি দেখো, এখানে লেখা আছে এটি আমার মোবাইল ফোন। তাহলে এমন সেন্টেন্স যদি থাকে যে এটি আমার মোবাইল ফোন, বা এটি আমার ঘড়ি, বা এটি তার ঘড়ি, তাহলে ইংরেজিতে এটি এর স্থলে কি লিখতে পারি? ইট। ইট অথবা দিস। ইট অথবা দিস দ্বারা বোঝায় এটি। ইট, ইটের সঙ্গে সাহায্যকারী ভার্ব কি যুক্ত হবে? ইজ যুক্ত হবে। তাহলে ইট ইজ, বাকি আছে কি? আমার মোবাইল ফোন, তাহলে কি হবে? মাই মোবাইল ফোন, মাই মোবাইল ফোন, মোবাইল ফোন। তাহলে কি হলো? ইট ইজ মাই মোবাইল ফোন। যদি বলি যে এটি আমার কলম, তাহলে কি হবে? ইট ইজ মাই পেন। যদি বলি এটি আমার বই, ইট ইজ মাই বুক। তো এইভাবে করে কিন্তু আমরা শত শত সেন্টেন্স তৈরি করতে পারি। এখন তোমার কাজ থাকবে, তুমি খাতাতে এই ধরনের সেন্টেন্স আরো 15 থেকে 20টা লিখবে,
লিখে নিজের মতো করে প্র্যাকটিস করতে থাকবে, সেম ওয়েতে সেম স্ট্রাকচারে প্র্যাকটিস করতে থাকবে, তাহলে কিন্তু তোমার স্পিক অর্গান আরো স্ট্রং হবে, বিষয়গুলো আরো তোমার কাছে সহজ হয়ে যাবে। এরপরে 6 নম্বরে দেখো, মনির ও রহিম খুবই ভালো বন্ধু। তো তাহলে সাবজেক্ট কি? মনির এবং রহিম। আমাদের এখানে দুইটা নাম বোঝাচ্ছে, সাবজেক্ট হবে দুইটা নাম, মনির অ্যান্ড রহিম। তাহলে আমরা কি লিখতে পারি? মনির অ্যান্ড রহিম, মনির অ্যান্ড রহিম। মনির অ্যান্ড রহিম, যেহেতু দুইজন ব্যক্তির নাম আছে এখানে, সেজন্য এটি প্লুরাল ফর্ম, আমরা এখানে আর যুক্ত করব। মনির অ্যান্ড রহিম আর, এরপরে কি আছে? খুবই ভালো বন্ধু। তাহলে কি লিখতে পারি? ভেরি, খুবই থাকলে ভেরি, ভেরি বেস্ট ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ডও লিখতে পারি, আবার গুড ফ্রেন্ডও লিখতে পারি, যেটি লিখবো সেটিই সঠিক, গুড ফ্রেন্ড অথবা বেস্ট ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, গুড ফ্রেন্ড। মনির অ্যান্ড রহিম আর ভেরি গুড ফ্রেন্ড, মনির এবং রহিম খুবই ভালো বন্ধু। আমাদের সর্বশেষ সেন্টেন্স হচ্ছে 7 নম্বর, আজ শুক্রবার। তো এই ধরনের সেন্টেন্স যদি থাকে, আজ শুক্রবার বা আজ রবিবার বা আজ শনিবার, তাহলে আমরা কি লিখব? সর্বপ্রথম যাই হয়ে যাক না কেন, আগে আমরা সাবজেক্ট লিখব, সাবজেক্ট চিহ্নিত করে সাবজেক্ট লিখব। তো তাহলে সাবজেক্ট কি? আজ। আজের ইংরেজি কি? টুডে, টুডে মানে আজ। টুডে, টুডের সাথে কি যুক্ত হবে? ইজ যুক্ত হবে, সাহায্যকারী ভার্ব ইজ। শুক্রবার, শুক্রবারের ইংরেজি কি? ফ্রাইডে, ফ্রাইডে মানে শুক্রবার, ফ্রাইডে। তাহলে কি হলো? টুডে ইজ ফ্রাইডে, আজ শুক্রবার। যদি থাকতো আজ সোমবার, তাহলে লিখতাম টুডে ইজ মন্ডে, আজ সোমবার। এখন দেখো, আমরা কোন সাবজেক্টের পরে এম যুক্ত করব, কোনটির পরে আর যুক্ত করব এবং কোনটির পরে ইজ যুক্ত করব সেটি নিয়ে আলোচনা করি। তো দেখো, শুধুমাত্র বাক্যের ভিতরে সাবজেক্ট যদি আই থাকে, সেক্ষেত্রে আমরা ভার্ব হিসাবে এম যুক্ত করব। শুধুমাত্র আয়ের সঙ্গেই এম যুক্ত হয়, আর কোনো সাবজেক্টের সঙ্গে এম যুক্ত হয় না। এরপরে দেখো, বাক্যের ভিতরে যদি সাবজেক্ট হিসাবে ইউ, উই, দে এইগুলো যদি থাকে এবং একাধিক ব্যক্তি বা বস্তুর নাম যদি থাকে, সেক্ষেত্রে আমরা ভার্ব হিসাবে আর যুক্ত করব। আমি আরো একবার বলছি, যদি বাক্যের ভিতরে ইউ, উই, দে এইগুলো থাকে সাবজেক্ট হিসাবে, তাহলে সেক্ষেত্রে ভার্ব হিসাবে আর যুক্ত করতে হবে। এরপরে যদি মাই ফাদার, হিজ ফাদার অথবা হার ফাদার যদি থাকে, সেক্ষেত্রে ইজ যুক্ত করতে হবে। এখানে ফাদারের জায়গায় মাদারও হতে পারে, সিস্টারও হতে পারে, ব্রাদারও হতে পারে, যাই হোক না কেন তার সঙ্গে ইজ যুক্ত করতে হবে। এরপরে আওয়ার ফাদার, দেয়ার ফাদার যদি থাকে, সেক্ষেত্রেও ইজ যুক্ত হবে। অনেকেই মনে করে এখানে আওয়ার ফাদার আছে অনেকগুলো ব্যক্তির সম্পর্ককে বোঝাচ্ছে, বা দেয়ার ফাদার আছে বা দেয়ার সিস্টার আছে বা দেয়ার মাদার আছে, সেক্ষেত্রে মনে হয় এখানে আর যুক্ত করতে হবে না, এখানে আর হবে না, এখানে ইজ হবে। এরপরে যে কোনো একজন ব্যক্তি বা বস্তুর নামের ক্ষেত্রেও আমরা ইজ যুক্ত করব, সেটি রহিম হতে পারে, করিম হতে পারে, বৃষ্টি হতে পারে, মিষ্টি হতে পারে, যে কোনো ব্যক্তি বা বস্তুর নাম হোক না কেন, আমরা তার সঙ্গে ইজ যুক্ত করব। এরপরে যদি সাবজেক্ট হিসাবে হি, শি, ইট এই তিনটে থাকে, এই ক্ষেত্রে আমরা ইজ যুক্ত করব। তো তাহলে আমরা কি পেলাম? শুধুমাত্র আয়ের সঙ্গে এম, এরপরে ইউ, উই, দে যদি থাকে তার সাথে আর, এরপরে বাকি যে সাবজেক্টগুলো আমরা ব্যবহার করি সেক্ষেত্রে শুধু ইজ যুক্ত করলেই হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও, আর পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করতে থাকো।